লুটপাট এগুলো নিয়ন্ত্রণ করা যাবে না, এটা যদি হয়ে থাকে যে দেশের বাস্তবতা, এটাকে মেনে নিয়ে আমি এখন সব কিছু দিয়ে দিব, তাহলে তো ধরেন বাংলাদেশের মানে পুরো সরকারকেই দিয়ে দেওয়া উচিত। এটা রেটরিক হয়ে গেছে যে নারীদেরকে স্থান করে দেওয়া, নারীদেরকে আমরা চাই তারা পাওয়ারফুল হোক, কিন্তু কিভাবে হবে সেই জায়গাটায় গেলে তখন তারা নীরব হয়ে যায়। ট্রাম্প আজকে এক কথা বলছেন, কালকে আরেক কথা বলছেন, তারপরে আবার পরিবর্তন করছেন। উনি বললেন, একবার বললেন যে সাময়িক যুদ্ধ, তারপরে বললেন 3 সপ্তাহ যুদ্ধ, এখন অনন্তকাল। আমরা কিন্তু ভারতের শুধু না, যুক্তরাষ্ট্রের তাবেদারিও করে আসছি শেখ হাসিনার আমলে। আপনার মাদ্রাসা শিক্ষা এমনভাবে বেড়েছে, সেটা শেখ হাসিনার সময়, বিএনপির সময়, প্রত্যেকটা সময় আমরা কিন্তু দেখে এসেছি। বাংলাদেশ এক ক্রান্তিকালে অন্তর্বর্তী সরকার বিদায় নিয়েছে, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেছে। 12ই মার্চ জাতীয় সংসদে অধিবেশন বসতে যাচ্ছে। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে উত্তপ্ত অবস্থা, ইসরায়েল মার্কিনী আগ্রাসনের শিকার ইরান, যার ঢেউ এসে পড়েছে বাংলাদেশেও। এই প্রেক্ষাপটে আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহেদা সুলতানার ঋতুর সঙ্গে। তিনি একই সঙ্গে শিক্ষক নেটওয়ার্কের সদস্য এবং সর্বজন কথার প্রকাশক। মোশাহেদা সুলতানা, আপনাকে স্বাগত চর্চায়। ধন্যবাদ। অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার 2-1 দিন আগে, ঠিক 3 দিন আগে বাণিজ্য চুক্তি করলো যুক্তরাষ্ট্রের সঙ্গে। সেই চুক্তি নিয়ে বেশ বিতর্ক, আপনারাও লেখালেখি করেছেন। এই চুক্তি বাংলাদেশকে কতটা ঝুঁকিতে ফেলবে বলে মনে করেন? এই চুক্তি তো আসলে বাংলাদেশকে ঠিক এই মুহূর্তে ঝুঁকিতে ফেলবে এটা বলা যায় না, দীর্ঘমেয়াদে এটা একটা ঝুঁকির বিষয়। কারণ এখানে যেসব শর্তগুলো আছে সেগুলো যদি বাংলাদেশকে মেনে চলতে হয়, তাহলে বাংলাদেশের সাথে অন্যান্য অনেকগুলো দেশের যে বাণিজ্য সেগুলো বাধাপ্রাপ্ত হবে। তারপরে যে শর্তগুলো দিয়েছে সেগুলো কিভাবে পালন করবে বাংলাদেশ, সেগুলো নিয়ে নানান রকমের ধোঁয়াশা, আইনি জটিলতা এগুলো রয়েছে। বিশেষ করে আপনার যে গার্মেন্টস ব্যবসায়ীদের পক্ষে চুক্তিটা গেছে বলে প্রচারণা করা হয়েছে। এখন গার্মেন্টসের ব্যবসায়ীরাও কিন্তু বলছেন যে এখানে যে তুলা ব্যবহার করে পণ্য রপ্তানি করবে, সেটা আসলে কিভাবে এই প্রক্রিয়াটা মানে হবে। যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করতে হবে, তার কি দাম পড়বে, পরিবহন ব্যয় কত হবে, এসব নিয়ে তাদেরও দুশ্চিন্তা আছে। হ্যাঁ, তার মানে একটি বেশ কঠোর শর্তের মধ্যে বাংলাদেশ পড়ে যাচ্ছে। হ্যাঁ, এবং এটা এই শর্তটা পালন করতে গিয়ে, বা এই যে 19% থেকে 18%, 20 থেকে 19% নামানো হলো, এটাতে আরো যে অন্যান্য বাধ্যবাধকতাগুলো তৈরি করা হলো, সেটা কিন্তু অন্য অন্য পণ্যের উপরে বহাল থাকবে। কাজে এটা শুধু হয়তো গার্মেন্টস ব্যবসায়ীরা একটা সুবিধা পাচ্ছেন, তার বিনিময়ে অন্যান্য অনেক পণ্য এখানে বাধা, এবং বাংলাদেশের অর্থনীতি অন্যান্য খাতগুলো খুব ঝুঁকিতে পড়বে। পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের। এবং সেই বৈঠকে আমরা জানলাম পররাষ্ট্রমন্ত্রীর সূত্রে যে এই চুক্তি নিয়ে বেশ কথা হয়েছে, অন্তর্বর্তী সরকার কেন করলো। অন্তর্বর্তী সরকারের যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, এখন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, আর তিনি বলেছেন যে এই চুক্তির ব্যাপারে প্রধান 2 দলের সঙ্গে তারা আগেই আলোচনা করেছিলেন। জি, মানে তার মানে হচ্ছে এটা রাজনৈতিক সম্মতি নিয়েই করেছে। এবং রাজনৈতিক মহলে এটা নিয়ে বিতর্ক আছে। এই যে রাজনৈতিক মহলে আগে থেকেই তারা সম্মতি দিয়ে এসেছে, এখন তো চুক্তির বিরুদ্ধে বিএনপি এবং জামাত ইসলামী কিছু বলতে পারবে না। জি, সেটা আছে যে তারা বলতে পারবে না এখন, কিন্তু তারপরেও যেহেতু ওনার মুখ থেকে আমরা শুনেছি বিএনপি এবং জামায়াত উভয় দলকেই আসলে এই বিষয়টা খোলাসা করতে হবে, পরিষ্কার করে বলতে হবে, তাদের ব্যাখ্যাটা দেওয়া প্রয়োজন। তারা কেন সংসদে ওঠানোর আগেই কোনো পরামর্শ না করে, সেটা নিয়ে পর্যালোচনা না করে চুক্তিটা করে ফেললো। বিশেষ করে আপনি যদি দেখেন যে এই চুক্তিতে যে শর্তগুলো রাখা হয়েছে সেগুলো এত বেশি বাধ্যবাধকতা তৈরি করা হয়েছে, যেগুলো মালয়েশিয়ার চুক্তির সাথে তুলনা করলে দেখা যাবে যে
চুক্তি হয়েছে ঠিকই, শর্ত ঠিকই আছে, কিন্তু বাধ্যবাধকতার জায়গাগুলোতে কিছু ছাড় দেয়া আছে। কাজে এটা যদি সংসদে আলোচনা হতো বা পর্যালোচনার সুযোগ দেওয়া হতো, তাহলে কিন্তু এখানে যে বাধ্যবাধকতার যেই লেভেল সেটা হয়তো আরেকটু কমানো যেত। তো সেটা করার কেন সুযোগ দিল না বিএনপি, সেটা তাদেরকে পরিষ্কার করতে হবে। এবং এখনো সময় আছে, পর্যালোচনা করে সেটা করার দরকার কথা ছিল। কিন্তু এই যে আমরা যখন শুনলাম যে পল কুমারের সাথে আলোচনায় সরকার ইতিমধ্যে আশ্বস্ত করেছে তাদেরকে যে তাদেরকে চুক্তি মেনে চলবে, তো এটা আমার মনে হচ্ছে যে তারা একভাবে একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, যেটা এক ধরনের অন্তর্বর্তী সরকারের যা হয়েছে তারই একটা ধারাবাহিকতা। তার মানে যতই সমালোচনা হোক, যত বিতর্ক হোক, এই চুক্তি সরকার, নির্বাচিত সরকারও এই চুক্তি প্রতিপালন করবে, বাস্তবায়ন করবে। এবং সেটি নিয়ে অর্থাৎ তারা, আপনি একটা লেখায়ও বলেছেন যে শেখ হাসিনার আমলে বাংলাদেশ এক ধরনের ভারতের তাবেদারি করত। এখন আমরা কি ভারতের তাবেদারি থেকে যুক্তরাষ্ট্রের তাবেদারিতে চলে গেলাম? কি বলবেন? আসলে এই যে কথাটা বলা হচ্ছে যে ভারতের তাবেদারি করতাম, আমরা কিন্তু ভারতের শুধু না, যুক্তরাষ্ট্রের তাবেদারিও করে আসছি শেখ হাসিনার আমলে। কাজে এটা এভাবে বলা যায় না, কিন্তু এটা ছিল একটা রেটরিক, যখন এটা একটা সিদ্ধান্ত গ্রহণে এক ধরনের জনমত তৈরি করেছে কিছু বিশেষ কিছু গোষ্ঠীর কাছে, সবার কাছে না। তো এই কারণে আমি যেটা বলতে চেয়েছি এই লেখার মধ্যে দিয়ে, যে তখন ভারত বিরোধিতার জায়গা থেকে মনে হচ্ছিল যেন যুক্তরাষ্ট্রের পক্ষে করলে সেটা ভারত বিরোধিতা হবে, কিন্তু এটা তো আসলে তা না। আসলে যেটা আমরা দেখেছি সেখানে অনেকগুলো দেশের, রাশিয়ার এক ধরনের আধিপত্য ছিল, চীনের আধিপত্য ছিল, যুক্তরাষ্ট্রের আধিপত্য ছিল, এবং এখানে এই সরকার নানানভাবে ব্যালেন্স করে কাউকে না কাউকে কিছু না কিছু সুবিধা দিয়েছে। তো ভারতের বিষয়টা বেশি চোখে লাগছে এই সময়ে, এই কারণে যে শেখ হাসিনা পালানোর পরে এই ভারত বিরোধিতার যে রেটরিক সেটা অনেক বেশি শক্তিশালী হয়েছে। তো আমি যেটা বলতে চেয়েছি লেখার মধ্যে, যে এই রকম রেটরিকের উপর ভিত্তি করে তো আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত না। কারণ হচ্ছে আমাদের দেশীয় স্বার্থটাকে বস্তুনিষ্ঠ আলোচনা হওয়া উচিত, মানে যুক্তিগ্রাহ্য এবং বস্তুনিষ্ঠ আলোচনা হওয়া উচিত, যাতে জাতীয় স্বার্থ সমন্বিত থাকে। রাইট, আমি সেটাই বোঝাতে চেয়েছি। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি 2/3 আসনেরও বেশি জয় পেয়েছে। প্রধান বিরোধী দল হয়েছে জামাত ইসলামী। এবং যে জামাত ইসলামী নারীর সম অধিকারে বিশ্বাস করে না, এবং তারা বলছে নারী নেতৃত্ব তারা মেনে নিতে পারে না। তো এরকম একটি দল যখন বিরোধী দলের আসন গ্রহণ করলো, মানে বিরোধী দলে অবস্থান নিল, এবং একজন নারী অধিকার কর্মী হিসাবে, একজন শিক্ষক হিসাবে, এবং একজন রাজনৈতিক সচেতন নাগরিক হিসাবে আপনি এই যে জামাতের উত্থান এবং অবস্থানকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, এটা তো একটা জনগণের রায়। হ্যাঁ, এখানে তো দেখা যাচ্ছে যে জনগণ তাদেরকে আবার কোনো না কোনোভাবে বিশ্বাস করতে শুরু করেছে। তো এই যে বিশ্বাসের জায়গাটা কিভাবে তৈরি হলো, এই বাংলাদেশে আপনি যদি দেখেন যে অর্থনৈতিক যে সংকট চলছে, মানুষের মধ্যে যে বৈষম্য, এইগুলো নিরসন না করে আমি যদি এমন একটা পরিস্থিতি তৈরি করি যেখানে আইডেন্টিটির ভিত্তিতে বা পরিচয়ের ভিত্তিতে, যে কে ইসলাম গ্রহণ করলো, ইসলাম পছন্দ করে, কে পছন্দ করে না, কে ইসলাম অনুরাগী নয়, এই জায়গাটায় যে চলে আসলো, এটাই আসলে দুর্ভাগ্যজনক। এবং আমরা দেখেছি যে আপনার মাদ্রাসা শিক্ষা এমনভাবে বেড়েছে, সেটা শেখ হাসিনার সময়, বিএনপির সময়, প্রত্যেকটা সময় আমরা কিন্তু দেখেছি যে গত 15 বছরে এই মাদ্রাসা শিক্ষার এক ধরনের প্রসার ঘটেছে, এবং তাদেরকে একভাবে ব্যবহার করেছে। এবং যারা এই বৈষম্যমূলক মানে অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে পড়েছে, তারা আসলে বিভিন্নভাবে দেখছে যে তাদের কাছে কারা আছে তাদেরকে তারা গ্রহণ করেছে। অথবা বলা যায় যে এই ধরনের একটা রাজনৈতিক পরিস্থিতিতে, অর্থনৈতিক সংকটের মধ্যে যারা তাদেরকে নতুনভাবে মানে তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে, তারা হয়তো সেটাকে গ্রহণ করেছে। কিন্তু এটাই যে একটা চূড়ান্ত তা না, কারণ হচ্ছে এটা পরিবর্তিত হতে পারে। সেটা জামাত ইসলামী তো একই সঙ্গে তার নিজেকেও বদল করেছে।
আগে যেমন তারা ইসলামী অনুশাসনের কথা বলতো, কোরআন সুন্নাহ ভিত্তিক আইনের কথা বলতো, এখন কিন্তু তারা সৎ লোকের শাসন, ইনসাফের উপরে জোর দিচ্ছে এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ করার কথা বলছে। আর সুতরাং এটাকে কি ইতিবাচকভাবে দেখেন? এটা তো ধরেন না এটা কৌশল তাদের? আমি মনে করি যে এটা তাদের এক ধরনের কৌশলই, এবং সেটা অনেক মানুষ সেটা অনেক হয়তো বুঝতে পারছে না। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে জনগণ যেহেতু এখানে তারা ভোট দিয়েছে, তাহলে এই ভোটের মধ্যে দিয়ে এটা একটা নতুন অধ্যায় শুরু হলো। তো এখন দেখা যাক যে কি হয়। কিন্তু এখানে যদি অর্থনৈতিক বৈষম্য দূর না হয় এবং মানুষ যদি ক্রমাগতভাবে এইভাবে করে একটা ভোগান্তির মধ্যে থাকে, তাহলে মানুষ যে আবার জামাত ইসলামীকে সাপোর্ট করবে না। কারণ এখানে তো একটা রাজনৈতিক দল, বড় একটা রাজনৈতিক দল এখানে মিসিং হয়ে গেছে, মানে অনুপস্থিত নির্বাচনে। হ্যাঁ, তো কাজেই এরকম একটা পরিস্থিতিতে তো এটাই হওয়ার কথা ছিল আসলে। তার মানে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেত, তাহলে জামাতের এই উত্থান হতো বলে মনে করেন? এটা আসলে এইভাবে করে তো বলা যাচ্ছে না এই মুহূর্তে, কারণ আওয়ামী লীগ প্রথমত এটা একটা অবাস্তব বিষয়। আওয়ামী লীগের পক্ষে ওই সময় রাজনীতিতে মানে নির্বাচনে অংশগ্রহণ করা এটা তো হবার কথা না। কাজেই আপনি যেটা বলছেন এই প্রশ্নটার উত্তরটা কিন্তু আসলে দেয়া আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, ভবিষ্যতে এই প্রশ্নের উত্তর আমরা ভবিষ্যতে অপেক্ষা করি যে এই প্রশ্নের উত্তর কি। তবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারেনি, কিন্তু নির্বাচনে কিন্তু তাদের একটা প্রভাব ছিল, তাদের ভোটারদের, তাদের সমর্থকদের, এটি স্বীকার করতে হবে। এবং অনেকেই বলেন, এবং ক্ষমতাসীন দলেরও অনেকে স্বীকার করেন যে তারা আওয়ামী লীগের ভোট পেয়েছেন, আওয়ামী লীগ সমর্থকদের। না হলে হয়তো জামাত ইসলামী আরও বেশি আসনে জয়ী হতো। ইরানের উপর মার্কিন আগ্রাসন এবং সেখানকার সর্বদয় নেতা যিনি আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছে, এবং এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সর্বাত্মক অভিযান শুরু করেছে। সেখানকার তাদের যুদ্ধজাহাজ, তাদের জনপদ, তাদের সমস্ত কিছু এবং তাদের অস্ত্রাগার সমস্ত কিছু ধ্বংস করছে। এবং তারা এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে অনন্তকালে যুদ্ধ চলবে। তো অনন্তকাল যদি যুদ্ধ চলে, এই যুদ্ধটা কি শুধু ইরানের বিরুদ্ধে? এই যুদ্ধে তো বাংলাদেশ সহ এই এশিয়ার অন্যান্য দেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে ইরান যখন পাল্টা হামলা চালাচ্ছে মার্কিন স্থাপনাগুলোতে, এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশেই সেই মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন এটা যুদ্ধটাকে আর 2-3টি দেশের পরিসরে কিন্তু আর সীমাবদ্ধ নেই, যুদ্ধটা ছড়িয়ে পড়েছে। এখন এই যুদ্ধের যে প্রভাব, যুদ্ধের যে ক্ষতি, যুদ্ধের যে ঝুঁকি তৈরি করেছে, একজন কি বলে শিক্ষক হিসাবে, একজন শিক্ষাবিদ হিসাবে আপনি কিভাবে, এবং এই যে এক ধরনের যে কোনো একজন ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট যা চান সেটাই করে ফেলতে পারেন, এই সভ্য দুনিয়ায় এটা কিভাবে আমরা মেনে নিতে পারি? আমরা তো কেউ আসলে মেনে নিচ্ছি না। ট্রাম্প আজকে এক কথা বলছেন, কালকে আরেক কথা বলছেন, তারপরে আবার পরিবর্তন করছেন। উনি একবার বললেন যে সাময়িক যুদ্ধ, তারপরে বললেন 3 সপ্তাহ যুদ্ধ, এখন অনন্তকাল। তো ওনার কথা কিন্তু ঘন ঘন পরিবর্তন হচ্ছে। কাজে এরকম একটা নেতার উপরে তো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই মানুষের আসলে আস্থা নেই, এবং সেখানে আপনি জানেন যে প্রায় 21% মানুষের এখন পর্যন্ত এই যুদ্ধকে সাপোর্ট করছে, আর বাকিরা কিন্তু করছে না। কাজে মানে ট্রাম্পের যে পলিসি, তার যে যুদ্ধর যে নীতি এবং এই যে রিসিপ্রোকাল নীতি, এটার জন্য কিন্তু প্রবল সমালোচনার মুখে তিনি পড়ছেন। কাজে ওনাকে কিন্তু যদি এখানে টিকে থাকতে হয়, ওইটাও আমাদেরকে দেখতে হবে যে উনি ওনার রাজনীতি করে এই প্রেসিডেন্ট হিসেবে এখানে টিকে থাকতে পারবেন কিনা। কাজে তার একটা অভ্যন্তরীণ চাপ এখানে আছে। কাজে অনন্ত যুদ্ধ যেটা বলছেন সেটা সম্ভব না, সেটা তাহলে তো বিশ্বই থাকবে না। কিন্তু কথা হচ্ছে যে এই কতদিন অপেক্ষা, যদি যুদ্ধ 1, 2, 3, 4 সপ্তাহ প্রলম্বিত করে, তাহলে তো গোটা দেশের বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থাটাই ভেঙে পড়বে। এবং আমরা ইউক্রেন যুদ্ধে যেটা দেখেছি প্রথম দিকে, এবং ইতিমধ্যে জ্বালানি হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান, এবং অন্যান্য জ্বালানির উৎস, আমাদের জ্বালানির প্রধান উৎস কিন্তু মধ্যপ্রাচ্য, এবং সেটা যদি বন্ধ হয়, সরকার রেশনিংয়ের কথাও বলছে,
তা বাংলাদেশ কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবে, এখন বিশেষ করে জ্বালানি সংকট? এখন এই ক্ষেত্রেই কিন্তু আমাদের এই কথা এসে যায় যে আমরা যে বাণিজ্য চুক্তিটা করতে যাচ্ছি সেখানে কিন্তু আমাদের এখানে মানে শর্ত আছে যুক্তরাষ্ট্রের সাথে, যে যুক্তরাষ্ট্র আমাদের তেল গ্যাস খনিজ সম্পদ উত্তোলনে বিনিয়োগ করতে পারে, সেখানে তাদেরকে দেশি কোম্পানির সম পরিমাণ বা তার থেকে বেশি সুবিধা দিতে হবে এবং তারা যেসব শর্ত দেয় সেগুলো মেনে নিতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের যে যদি আমরা গ্যাস আহরণ করার সক্ষমতা তৈরি হয় তাহলে বা যুক্তরাষ্ট্র বিনিয়োগ করে তাহলে আমাদের গ্যাস রপ্তানি করতে হতে পারে। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা যেখানে এলএনজি খুব বেশি দামে আমদানি করছি এর মধ্যে এবং আমাদের ইকোনমির মধ্যে একটা বড় প্রভাব পড়েছে, মানে আমরা সেটা প্রতিদিন দেখতে পাচ্ছি। এক হচ্ছে যে রান্নার গ্যাস নাই বলে মানুষজন হচ্ছে মাটির চুলার দিকে যাচ্ছে, আবার অন্যদিকে এলপিজির দাম বেড়েছে, মানে চারিদিক থেকে সাধারণ মানুষ খুবই ভোগান্তির মধ্যে আছে। এবং সামনে যে গ্রীষ্মকাল আসছে তখন দেখা যাবে যে এই বিদ্যুৎ না থাকার কারণে আমাদের ব্যবসায়ীরা আবার ক্ষতিগ্রস্ত হবেন। তো এই আবার শিল্প কারখানা রেশনিং হবে। তো আমরা যে কথাগুলো বলছিলাম যে বিনিয়োগ বাড়বে, উৎপাদন যে খরচ সেগুলো কমানো হবে, কিন্তু সেগুলোর কিন্তু সুযোগ এখন আর বন্ধ হয়ে যাচ্ছে একটা একটা করে। বিশেষ করে যদি এই যুদ্ধটা চলতে থাকে তাহলে সামনে সরকারের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এখানে দরকার ছিল যে দ্রুত কিছু বিনিয়োগ করা নবায়নযোগ্য জ্বালানিতে, যেটা এই সরকার অন্তর্বর্তী সরকারের সময়ও করতে পারেনি এবং তারা যেগুলো চুক্তি বাতিল করেছিল নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের জন্য সেই চুক্তিগুলো তারা আবার পুনর্মূল্যায়ন করে নতুন করে আবার যে শর্ত দিয়েছে, দেখা যাচ্ছে যে যারা বেসরকারি বিনিয়োগকারী, দেশীয় বেসরকারি এবং বিদেশি বিনিয়োগকারী, তারা এই শর্তগুলো মেনে আসলে খুব একটা হ্যাপি না। কারণ এই শর্ত মেনে তারা যদি বিনিয়োগ করতে যায় সেটাও অনেক দেরি হয়ে যাবে। কাজে আমি বলবো যে অন্তর্বর্তী সরকার যে কাজগুলো করতে পারতো সেগুলো তারা আসলে সেভাবে মানে সম্পন্ন করতে পারেনি। তারা পারলো না কেন? তারা আসলে পারলো না, এটা যদি ধরি আমরা বলি যে তারা মানে আমাদের যেটা হয়েছে যে সবসময় আমরা একটা ইমিডিয়েট মানে তাৎক্ষণিক সুবিধাটা চাই, সমাধানটা চাই, এবং তাৎক্ষণিক সমাধান করতে গেলে যেটা হয় আপনার যে দীর্ঘমেয়াদী যেই সমাধান সেগুলো কিন্তু একটু অবহেলার মধ্যে পড়ে এবং সেইখানে তারা এই দূরদর্শী পরিকল্পনাগুলো করতে পারেনি বা সেভাবে করে পদক্ষেপ নিতে পারেনি। তো যে কারণে আমরা দেখছি যে এটা আমাদের জন্য দিনে দিনে আরো সংকট পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। আমরা একরকমের মানে যেটাকে বলে লকড ইন হয়ে যাওয়া, আটকে যাওয়া একটা জায়গায় আমরা আটকে গেছি। তো এই জায়গা থেকে আসলে উত্তরণের জন্য বহুদিন ধরে আমাদের প্রচেষ্টা সেটা সফল হয়নি বা আমরা মানে সরকার চেষ্টা করেনি এবং সামনের দিনে আসলে এই সরকারও নতুন সরকারের করণীয় কি? নতুন সরকারের এখন তারা যদি ধরেন নবায়নযোগ্য জ্বালানিটাকে দ্রুত বাস্তবায়ন করতে চায় সেটা করতে পারে। আর তারা বলেছেও যে গ্যাস উত্তোলনে আর একটু জোরদার ভূমিকা পালন করবে, কিন্তু এটা তারা করতে পারে কিনা সেটা দেখার বিষয়। এখন গ্যাস উত্তোলনের ক্ষেত্রে যদি এই বাণিজ্য বাধাগুলো কাজ করে তাহলে কিন্তু এটা একটা বাধার সম্মুখীন হতে পারে। আপনারা দীর্ঘদিন জাতীয় সম্পদ রক্ষা এবং তার তেল গ্যাস অনুসন্ধান এর পক্ষে কাজ করে আসছেন, কিন্তু আওয়ামী লীগ সরকারও করেনি, অন্তর্বর্তী সরকারও এ ব্যাপারে কিছু করেনি। এবং আপনার বরং জাতীয় সম্পদ আমাদের যে চট্টগ্রাম দেশের প্রধান সমুদ্র বন্দর, সেই বন্দর অন্তর্বর্তী সরকার ইজারা দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত করেছিল। আপনারা এর বিরুদ্ধে আন্দোলন করেছেন, দেশের মানুষ অন্যান্য রাজনৈতিক দলগুলো এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। অন্তর্বর্তী সরকার নীতি নির্ধারকরা বলেছেন আপনারা সেখানকার যে স্বার্থান্বেষী গোষ্ঠী শ্রমিক সহ তাদেরকে তাদের লুটপাট এবং চুরি অপচয়ে সুবিধা করে দেওয়ার জন্যই আপনারা করেছেন এবং তারা একটা ভালো কাজ করতে পারলো না। হ্যাঁ, এটা তারা বলছে যে তারা ভালো কাজ করতে পারলো না। এখন আপনি যদি দেখেন চট্টগ্রাম বন্দর কিন্তু তার সক্ষমতার চেয়ে বেশি সার্ভিস দিয়ে যাচ্ছিল
এবং এখানে যে সংকটটা তৈরি হয় সেটা কিন্তু চক্রাকারে পুরো বন্দর ব্যবস্থাপনার মধ্যে পড়ে, এবং সেটা শুরু হয় হচ্ছে কাস্টমস থেকে। এবং ব্যবসায়ীরা যখন মানে এরকম একটা ডেসপারেট সিচুয়েশনে পড়ে যান যে এখনই রপ্তানি না করলে বা কাঁচামাল আমদানি না করলে তারা আসলে এই যে চুক্তি করেছে বিদেশি কোম্পানির সাথে সেগুলো তাদেরকে ইমিডিয়েটলি তারা একটা ক্ষতিগ্রস্ত হবে, তখন তারাই কিন্তু বাধ্য হন বেশি টাকা এখানে দিতে। তারা তাদের জাহাজের মালটা ছাড়িয়ে নিতে অথবা মালটা দ্রুত ডেলিভারি করার জন্য তারা কিন্তু এইগুলো করে থাকেন। এবং এই যে বাধ্যবাধকতা তৈরি হয় এটার সাথে কিন্তু যারা শ্রমিক তাদের সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে গিয়ে একটা সিস্টেমের অংশ, যে কারণে এটা হয়ে থাকে। তো আমাদের কথা ছিল যে এই যে সিস্টেম এটাকে কিন্তু চাইলেই সমস্যার সমাধান করা যায়। এবং আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার মানে থাকাকালীনই তারা কিন্তু এই জায়গায় যেসব বাধা বিপত্তিগুলো ছিল সেগুলো অনেকখানি সলভও করে ফেলেছেন। তা আমাদের কথা ছিল যে আমাদের তো একটা সক্ষমতা তৈরি করতে হবে। এভাবে করে আমরা যদি ধরেন আমাদেরকে রাজস্ব আয় থেকে বঞ্চিত করা হয়, মানুষের যে আয় রোজগারের যে সক্ষমতা সেটা থেকে যদি তাদেরকে বঞ্চিত করা হয়, তাহলে তো ধরেন আমরা সব কিছুতে বিদেশিদের উপর নির্ভরশীল হয়ে যাব। এবং আপনারা দেখছেন যে আমাদের এই যে জ্বালানিতে আমদানি নির্ভরতা বাড়ানোর কারণে আমরা কিভাবে পুরো অর্থনৈতিক ব্যবস্থা একটা সংকটের মধ্যে এখন পড়েছে। তো ওই সমস্ত দীর্ঘমেয়াদী বিষয়ে চিন্তা করে আমরা কিন্তু এটার বিরোধিতা করেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা এখানে কাজ করেন তাদের সাথে পরামর্শ না করে, তাদের মতামত না নিয়ে যদি একটা চুক্তি করে ফেলা হয়, যেমন লালদিয়া চুক্তিটা কিন্তু পরবর্তীতে আমরা জানি যে এটা যে বাংলাদেশের যে বন্দর নিয়ে যে সুদূর প্রসারী পরিকল্পনা আছে সেখানে এই বন্দর হ্যাঁ লালদিয়াতে যে বন্দর মানে টার্মিনাল নির্মাণের যে চুক্তি করেছে এপিএম টার্মিনালসের সাথে, সেটার কারণে কিন্তু চট্টগ্রাম বন্দরও বিভিন্নভাবে বাধার সম্মুখীন হবে। মানে তাদের জন্য এটা একটা নতুন প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি করবে। তো এখন আমরা যদি এই বিষয়গুলো মাথায় রাখতাম যে আমাদের সুদূর প্রসারী পরিকল্পনা কি, এবং আমাদের এখানে যে মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর তৈরি হতে যাচ্ছে যেটা জাপানের অর্থায়নে কাজ শুরু হয়েছে, তো এইগুলো সব কিছু চিন্তা করলে আমরা কিন্তু আমাদের পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে অর্থনৈতিক যে প্রয়োজনীয়তা সেগুলোর সাথে সামঞ্জস্য রেখে আমরা করতে পারতাম। তো আমরা কিন্তু একটা সুদূর প্রসারী চিন্তা করে এই কথাগুলো বলেছি। এবং দুর্নীতি, অপচয় এবং লুটপাট এগুলো নিয়ন্ত্রণ করা যাবে না, এটা যদি হয়ে থাকে যে দেশের বাস্তবতা, এটাকে মেনে নিয়ে আমি এখন সব কিছু দিয়ে দিব, তাহলে তো ধরেন বাংলাদেশের মানে পুরো সরকারকেই দিয়ে দেওয়া উচিত যে বিদেশিরা সিদ্ধান্ত নিয়ে তারা যে বাংলাদেশের মানুষ সরকার চালাতে পারছে না, বিদেশিরা এসে সরকার চালাবে। হ্যাঁ, তাহলে এইভাবে করে কি আসলে দেশ চলে? আমাদের কথাটা হচ্ছে যে দেশের সক্ষমতা বাড়াতে হবে। এই কথাটা আমরা যখন বলতে যাই তখন আমাদেরকে নানানভাবে বিরক্ত করা হয়, মানে ট্যাগ দেওয়া হয়, সমালোচনা করা হয় যে এরা হচ্ছে লুটপাটকারীদের পক্ষে কথা বলছে। কিন্তু লুটপাট যে হচ্ছে সেটা কিন্তু তারা বন্ধ করতে পারছে না, বরং এইভাবে করে সমাধান নিচ্ছে। এইভাবে করে কি সমাধান হয়? এটাই আমাদের আসলে অবস্থান ছিল। অন্তর্বর্তী সরকারের আমলে অনেকগুলো কমিশন গঠন করা হয়েছিল এবং তার কিন্তু কোনো কমিশনের সুপারিশ বাস্তবায়ন হতে আমরা দেখিনি। বিশেষ করে নারী কমিশনের নিয়ে কোনো আলোচনাই হয়নি এবং একটি পক্ষ এই কমিশনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল এবং এই নিয়ে সরকার আগায়নি। তো এই পরিস্থিতিটা কিভাবে আপনি দেখছেন? যে তাহলে নারীর যে ক্ষমতায়নের কথা বলা হয়, নারীর অধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়, সমান অধিকারের কথা বলা হয়, সেটা তাহলে কি এটা শুধুই কথার কথা বা নির্বাচনী ইশতেহারে শুধু লিখিত ভাষ্য? এ ব্যাপারে কোনো রাজনৈতিক দলগুলোও কিন্তু নারী সংস্কার বিষয়ক কমিশনের সুপারিশ বাস্তবায়নের ব্যাপারে ব্যাপারে কোনো দাবি জানিয়েছে বা সোচ্চার হয়েছিল, এরকম প্রমাণ নেই। জি, আপনি তো সবই বলে দিলেন। একদম আমি যেটা বলতে চাচ্ছি সেটাই, যে আসলে এই মানে কোনো দলই আসলে সেভাবে করে নারীদের পক্ষে দাঁড়াননি, এবং তারা যে অনেক সীমিত সংখ্যক, বিএনপি অনেক সীমিত সংখ্যক প্রার্থী দিয়েছেন যেটা মানে অনেক কম। হ্যাঁ, এবং জামায়াতকে তো আমরা দেখলাম তারা দিলই না, এবং তারা দিবে না বলে একটা যেভাবে করে কথাগুলো উপস্থাপন করলো, তাতে তো মনে হচ্ছে না যে এই দলগুলো
সংগঠনগুলো যারা বলে যে আমরা নারীর পক্ষে, তাদের আসলে যখন আসলে দিতে হবে তখন তাদের অবস্থা দেখা যায় যে তারা পিছিয়ে যাচ্ছে। কাজে এটা তো আসলে মানে একটা রেটরিক হয়ে গেছে যে নারীদেরকে স্থান করে দাও, নারীদেরকে আমরা চাই তারা পাওয়ারফুল হোক, কিন্তু কিভাবে হবে সেই জায়গাটায় গেলে তখন তারা নীরব হয়ে যায়, মানে তাদের সক্রিয়তা কমে যায়, তারা বিভিন্ন কৌশলী কথাবার্তা বলতে থাকে। এক্ষেত্রে ডান বাম মধ্যে কোনো পার্থক্য খুব কম। আমি ডান বামের দিক থেকে যদি বলি, সেখানে তাও নারী প্রার্থী অনেক। কিছু কিছু দল আছে তারা নিজেদের দলে মানে 12 জন 15 জন করে নারী প্রার্থী দিয়েছেন কিন্তু, এবং আমরা দেখলাম তারা ভালোই লড়াই করেছে এবার, মানে তারা বেশ কয়েকজন লড়াই করেছে। এখন যেটা হয়েছে যে এখানে যেহেতু একটা দ্বিদলীয় চক্রের মধ্যে আছি আমরা, সেখানে কোনো প্রার্থী বাম দলীয় বিভিন্ন প্রার্থীরা কম ভোট পেয়েছেন, সেখানে বিবেচনায় ছিল ভোটারদের এবার যে তারা এবার কি জামায়াতের এই মানে আগ্রাসন মেনে নেবে, নারীদের প্রতি যে আগ্রাসন মেনে নেবে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তা আমি বলতে চাই যে ধরেন এখানে কমিশন হয়নি, নারীদের কথা শোনা হয়নি, কিন্তু নারীদের ভোট কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ছিল। এই নির্বাচনী ফলাফলে নারীর ভোট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেটা আমার কাছে মনে হয় না, সেটা সবাই স্বীকার করবে। এবং শেষ মুহূর্তে যে নারীর বিষয়টি নির্বাচনী বিতর্কে এসেছে, আর সেখানেও সম্ভবত মধ্যপন্থী দল হিসেবে বিএনপি সুবিধাটা পেয়েছে বলে অনেকে মনে করেন। আপনি যখন শিক্ষক, দেশের শিক্ষার অবস্থা কি? অন্তর্বর্তী সরকার অনেক বিষয়ে কমিশন করেছে, অনেক কথা বলেছে, কিন্তু কোনো কমিশন হয়নি। এবং বাংলাদেশে এই মুহূর্তে শিক্ষা এবং শিক্ষাঙ্গনের পরিস্থিতি কি? আমরা দেখলাম যে গতকালই কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক একজন কর্মচারীর হাতে নিহত হয়েছে। জি, শিক্ষার ব্যবস্থা হচ্ছে গিয়ে সবচেয়ে খারাপ অন্যান্য সব কিছুর সাথে যদি তুলনা করি। আবার আমাদের যে শিক্ষার জন্য যে বাজেট, সেটাও অপ্রতুল, এবং এখানে যে শিক্ষা মন্ত্রণালয়ে যেসব দুর্নীতি বিরাজ করে, সেগুলোর কারণে কিন্তু সরাসরি আমরা শিক্ষকদেরকে যে বেতন দেওয়ার কথা সেটা দিতে পারি না। শিক্ষকদের বেতন নিশ্চিত না করে মানে আমরা তো আসলে আশা করতে পারি না যে তারা ভালো শিক্ষা দিবে। এটা এক। আরেকটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যে প্রাইমারি যেসব স্কুলগুলো, সেগুলো নানানভাবে ভোগান্তির মধ্যে আছে। তারা এক হচ্ছে গিয়ে যে অর্থ পায় না, এবং সেটার জন্য বিশেষ করে যেই স্কুলগুলোতে স্টুডেন্টের সংখ্যা কম, আপনি দেখবেন যে করোনার পর থেকে বা এই থেকে আমরা জানি যে এই শিক্ষার যে ড্রপ আউটের সংখ্যা কিন্তু অনেক বেড়েছে। এই কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন শিক্ষার্থীর সংখ্যা কম। তো এই জায়গায় কিন্তু জামায়াত একটা ভালো জায়গা দখল করে নিয়েছে, কারণ বিশেষ করে এই যে ডে কেয়ারের যে ফ্যাসিলিটি, তারা জামায়াত বা ইসলামী সংগঠনগুলো তারা যেভাবে করে মাদ্রাসা এডুকেশনটাকে দেখছে, সেখানে তারা দেখা যাচ্ছে যে কর্মজীবী মায়েরা এই ডে কেয়ারের প্রতিস্থাপন হিসেবে তারা আসলে মাদ্রাসায় পাঠাচ্ছে, যাতে করে নিশ্চিন্তে থাকা যায় যে ছেলে মেয়েকে কোথায় রেখে যাবে। তো এই যে এটার যে প্রসার ঘটেছে, এটার কারণে এখন একটা খুবই নড়বড়ে অবস্থায় আছে তারা নিজেরা। এই শিক্ষার উপায় কি? এখানে হচ্ছে গিয়ে প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে, এবং বিএনপি তার ইশতেহারে একমুখী শিক্ষা হওয়া উচিত বলে মনে করেন। জি, তারা বরং এই যে আরেকটা তৃতীয় ভাষা শেখাতে হবে, এই বাধ্যবাধকতা এগুলোর থেকে দূরে সরে এসে তারা যদি আরেকটু মানে মাঠে নেমে মানুষের কাছাকাছি গিয়ে এই পরিস্থিতিগুলো বুঝতো, তাহলে আরো বিশেষ করে ভালো হতো। তারা যদি শিক্ষকদের সমস্যাগুলো বুঝতো, বা শিক্ষার্থীরা কেন আসতে চাচ্ছে না স্কুলে, বা তারা তাদের আসলে কি দরকার সেটা যদি তারা বুঝতো। এই যে যেমন ডে কেয়ার ফ্যাসিলিটির কথা মানে এই সরকার ইশতেহারে ছিল, ফ্যাসিলিটি, তারপর মধ্যবর্তী খাবার দেওয়ার, জি, এগুলো যদি তারা করতো, মানে ঠিক মতো করতে পারে, তাহলে হয়তো এখান থেকে বের হয়ে আসতে বাসা কিছুটা সম্ভব হবে। আপনি প্রাথমিক শিক্ষার কথা বলছেন, প্রাথমিক শিক্ষা ভালো হলে মাধ্যমিক শিক্ষাও ভালো হবে, কিন্তু উচ্চশিক্ষার বেহাল কেন? উচ্চশিক্ষার বেহাল হচ্ছে অনেকগুলো কারণ। এটা একটা সম্পূর্ণ বিরাট আলোচনা এখানে। শিক্ষক হিসেবে আমি যেটা মনে করি যে শিক্ষা সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি সোসাইটিতে আছে, এবং ধরেন উচ্চ
শিক্ষার জন্য সবাইকে যেতেই হবে, না হলে কোনো কিছু করা যাবে না, কিন্তু উচ্চশিক্ষার পরেও কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে ছেলেমেয়েরা ভালো চাকরি পাচ্ছে না, বা তাদের চাকরি পাচ্ছে না, চাকরিটাই তো চাকরি নাই। পাচ্ছে না হ্যাঁ এখন। হ্যাঁ, তারপরে এইটা যদি না থাকে তাহলে এই যে উচ্চশিক্ষার যে ভালো করা দরকার, এটার যে মান উন্নয়ন প্রয়োজন, সেটাই তো তারা আসলে বুঝতে পারে না যে কি করলে যে দেশের উন্নতি হবে। বা উচ্চশিক্ষিত হয়ে তাদেরকে যদি বিদেশে চলে যেতে হয়, তাহলে এই ধরনের শিক্ষার যে সম্পর্কে যে দর্শন, সেই জায়গায় আমাদের বিরাট একটা ঘাটতি রয়ে গেছে। আর উচ্চশিক্ষাটা তো এখন একটা কমোডিটি হিসেবে দেখা হয়। সেই 1962 সন থেকে আমরা দেখে আসছি যে উচ্চশিক্ষাকে একটা কমোডিটি হিসেবে দেখছে, এখনো সেটাকে দেখছে। কাজে এইরকম একটা পরিস্থিতিতে যেখানে বিশ্বব্যাংক তার কৌশলগুলো চাপিয়ে দিচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে, এবং সেখানে অপ্রয়োজনীয় অনেক খরচের উপরে মানে এমফেসিস দেওয়া হচ্ছে, কিন্তু অন্যদিকে আসলে কি করতে হবে সেই জায়গাগুলো ঠিক নাই। তো এরকম একটা পরিস্থিতিতে এটা হবেই। আমাদের নিজস্ব একটা শিক্ষার দর্শন থাকা দরকার, নিজস্ব একটা মানে অনেক মানুষের সাথে পর্যালোচনা করে আলোচনা করে একটা শিক্ষার যে দর্শন, সেটা আমাদের ঠিক করা দরকার, এবং তারপরে আসলে মানে নীতি নির্ধারণ করা দরকার যে কিভাবে আসলে এগুলো বাস্তবায়ন করা হবে। বিশ্বব্যাংকের যে কৌশল, মানে বিশ্বব্যাংকের প্রেসক্রিপশনে শিক্ষা চলতে পারে না, শিক্ষা চলতে পারে না, শিক্ষা চলতে হবে আত্ম উন্নতি, নিয়ন্ত্রণের ভিত্তিতে। আমরাও আশা করি। মোশাহেদা সুলতানা, আপনাকে অনেক ধন্যবাদ চর্চাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষক নেটওয়ার্কের সদস্য মোশাহেদা সুলতানা ঋতুর সঙ্গে। আপনার চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।